মানি সিস্টেম এপিসোড ১২ পার্ট ২। আগের পর্বগুলোতে আমরা দেখেছি পেইকিয়ান কিভাবে একের পর এক ভুল কৌশল নিয়ে কোম্পানিকে লসের দিকে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার প্রতিটি ফন্দি শেষ পর্যন্ত হিতে বিপরীত হয়ে উল্টো তাকে সফল করে তুলছে। ঠিক তেমনই এক মজার ঘটনা ঘটে এই 12.৫ নম্বর পর্বে হ্যাংটং ইউনিভার্সিটি ব্রাঞ্চ অফ গুফ অফ ইন্টারনেট ক্যাফে। মিস্টার কিয়াও, যিনি মূলত গেমের একজন টেস্টার বা গেম এক্সপিরিয়েন্স অফিসার হিসেবে কাজ করছিলেন, পেইকিয়ানের সামনে এসে একদম ক্ষিপ্ত হয়ে বসেন। তিনি দাঁত কিরমির করে মনে মনে ভাবলেন, মিস্টার পে, আপনি মুখে তো বললেন যে আপনি অন্যর পরামর্শ শুনবেন এবং আমার দেওয়া পয়েন্টগুলো খুব দ্রুত রিভাইজও করছেন, কিন্তু সমস্যা হলো আপনি সব রিভিশন করছেন একদম উল্টোভাবে। মিস্টার কিয়াও গম্ভীর মুখে বললেন, মিস্টার পে, গেম এক্সপিরিয়েন্স অফিসার হিসেবে আমার কিছু অপিনিয়ন বা মতামত দেওয়ার অধিকার নিশ্চয়ই আছে, তাই না? পেইকিয়ান হাসি মুখে বলল, অবশ্যই, শিওর। গুড। প্রথমত, ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমার পার্সোনালি মনে হয় এটা একটু ইনপ্রোপ্রিয়েট বা বেমানান হয়েছে। পেইকিয়ান মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলল, ১ মিনিট, অ্যাডজাস্টমেন্টের পর তো গেমটা ব্যালেন্সের দিক থেকে আরও বেটার হয়েছে, তাই না? মিস্টার কিয়াও থমকে গিয়ে আমতা আমতা করে বললেন, বেটার তো হয়েছে ঠিকই, কিন্তু আগের কাজের অস্ত্রগুলো যেমন চপার আর হ্যালবার্ট, সেগুলোর কার্যকারিতা একদম পাতি বা লেম হয়ে গেছে। মানে, পেইকিয়ান আত্মবিশ্বাসের সাথে বুঝিয়ে দিল, যখন জনপ্রিয় অস্ত্রগুলোকে দুর্বল করে দেওয়া হয় তখন তুলনামূলকভাবে অজানা অস্ত্রগুলো শক্তিশালী হয়ে ওঠে। আপনি তো রিলেটিভিটি বা আপেক্ষিকতার তত্ত্ব জানেন, তাই না? ব্যাপারটা কম বেশি সেরকমই। মিস্টার কিয়াও রাগে ফেটে পড়ে মনে মনে চিৎকার করলেন, থু, আপনার রিলেটিভিটি তত্ত্বে গেমের এই জোড়াতালি দেওয়া ব্যাখ্যার কী মানে হয়? তিনি বলে চললেন, ব্যাংক ট্রাঙ্কে এই মুহূর্তে অন্তত ডজন খানেক অস্ত্র আছে, যার ভেতর মাত্র ২-৩টা পপুলার ছিল। আপনি শুধু পপুলারগুলো ডিলিট বা উইক করে দিলে বাকিগুলো তো কোনো মানেই হয় না। মিস্টার পে, আপনি এভাবে গেমের ব্যালেন্স নষ্ট করতে পারেন না। যে কোনো ইউজফুল জিনিস এভাবে উইক করে দেওয়া যায় না। পেইকিয়ান বেশ শান্ত গলায় জবাব দিল, মিস্টার কিয়াও, আমি কিন্তু কিছু জিনিস স্ট্রং বা শক্তিশালীও করেছি। কি? মিস্টার কিয়াও অবাক হয়ে তাকালেন। পেইকিয়ান হাসি মুখে বলল, আমি গেমের লেভেল, ডিফিকাল্টি এবং মব বা শত্রুদের ড্যামেজ অনেক বাড়িয়ে দিয়েছি। ডিফিকাল্টি বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আমি আপনাদের মতো হাই অ্যান্ড প্রফেশনাল গেমারদের জন্য একটা বিশাল খেলার মাঠ তৈরি করে দিয়েছি। এতে আপনাদের ট্যালেন্ট দেখানোর সুযোগ আরও বেড়ে গেছে, যা সাধারণ প্লেয়াররা কখনো কল্পনাও করতে পারবে না। মিস্টার কিয়াও তো শোনার পর পুরো বাকরুদ্ধ। তিনি মনে মনে ভাবলেন, হাই অ্যান্ড প্রফেশনাল প্লেয়ার? মিস্টার পে আমাকে একজন হাই অ্যান্ড প্রফেশনাল গেমার ভাবছেন? আসলে আমি তো অন্যান্য প্লেয়ারদের তুলনায় জাস্ট একটু বেশি হার্ডওয়ার্কিং আর সিরিয়াস, কিন্তু মিস্টার পে আমার গেমের ইন্টেলিজেন্স আর অপারেশন দেখে এত বেশি কনফিডেন্ট। ও গড! তার পরক্ষণে মিস্টার কিওয়ের মাথায় একটা মারাত্মক ব্যাপার এলো। তিনি টেবিলে থাপ্পড় মেরে বলে উঠলেন, কিন্তু মিস্টার পে, একটা কথা আমার এইমাত্র মনে হলো, গেমটা নিঃসন্দেহে চমৎকার, কিন্তু সাধারণ প্লেয়ারদের পক্ষে এই লেভেলের কঠিন গেম খেলে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যাবে। পেইকিয়ান এক মুহূর্ত দেরি না করে দারুণ এক আইডিয়া বের করে ফেলল। তাহলে আমরা গেমের ভেতর একটা নতুন স্টেপ বা ফিচার অ্যাড করতে পারি। প্লেয়াররা যখন প্লট খেলতে খেলতে মারা যাবে, তখন তারা নিজেদের উৎসাহ দেওয়ার জন্য একটা করে এপিটাফ বা শোকগাথা লিখতে পারবে। পেইকিয়ান উদাহরণ দিয়ে বোঝালো, আমার বর্তমান এনার্জি দিয়ে আমি এখনো একটা স্ল্যাশ মারতে পারবো। লুজার, আমি ১ রাউন্ড জেতার পরে গেম থেকে লগ আউট করব। সামনে চমৎকার দৃশ্য আছে, জীবন যাক, তবুও আমি অ্যাটাক করব না। পেইকিয়ান বলল, প্রতিবার মরে যাওয়ার পর স্ক্রিনে এই লাইনগুলো ভেসে উঠবে, যা প্লেয়ারদের মানসিকভাবে বুস্ট করবে। মিস্টার কিয়াও এপিটাফের আইডিয়াটা শুনে কিছুটা কনফিউজড হয়ে গেলেন। তার কাছে মনে হলো আইডিয়াটা কেমন যেন একটু অদ্ভুত, কিন্তু কী কারণে যেন তিনি ঠিক লজিকটা ধরতে পারলেন না। পেইকিয়ান ঘড়ি দেখে বলল, যাই হোক মিস্টার কিয়াও, ইদানিং আপনার অনেক কষ্ট হয়েছে। চলুন আজ আপনাকে একটা দারুণ ডিনারের ট্রিট দিই। সন্ধ্যায় ক্লাউড কিচেনের আউটডোর এরিয়া। সান মিস্টার কিয়াওকে হোটেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য গাড়ি রেডি করল। পেইকিয়ান তখন বলল, সান, তুমি ওনাকে হোটেলে পৌঁছে দাও, আমি বরং এই কাজের গুফ অফ ইন্টারনেট ক্যাফেটার দিকে একটু হেঁটে আসি, হাওয়াও খাওয়া হবে। মিস্টার কিয়াও গাড়ির দরজা থেকে অবাক হয়ে বললেন, কি বলছেন? আপনি গাড়িতে উঠবেন না মিস্টার পে? এটা তো ঠিক না, আমি নিজেই বরং ট্যাক্সি ধরে। পেইকিয়ান হাত নেড়ে মুচকি হেসে বলল, আরে না না, আমি একটু হেঁটে খাবার হজম করতে চাচ্ছি, আপনি যান। আচ্ছা, সাবধানে যাবেন, বলে গাড়ি ছেড়ে দিল। পেইকিয়ান একা একা হাঁটতে হাঁটতে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। উফ, ক্লাউড কিচেন এত বেশি পপুলার হয়ে গেছে যে এখন বস হয়েও আমি ঠিকমতো একটা টেবিলের রিজার্ভেশন পাচ্ছি না।
যাকগে, অন্তত এই শান্ত গুড অফ ইন্টারনেট ক্যাফেটা তো আমার আহত হৃদয়কে একটু শান্তি দিতে পারবে। ঠিক তখনই পিছন থেকে একটা পরিচিত গলার আওয়াজ ভেসে এলো, মিস্টার পে, ও মিস্টার পে। পে কিয়ান ফিরে তাকিয়ে দেখে এক লোক খুশিতে গদগদ হয়ে তার দিকে ছুটে আসছে। লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, কি অদ্ভুত সমারোহ! আমি ভাবতেও পারিনি যে আপনার সাথে এভাবে রাস্তায় দেখা হয়ে যাবে। আমি তো খুঁজছিলাম কবে আপনার সামনে এসে সামনাসামনি থ্যাঙ্কস জানাতে পারবো। পে কিয়ান ঘুরতে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি? লোকটি উত্তেজনা ধরে রাখতে না পেরে বলতে লাগলো, আপনার ওই অ্যানিমাস রেস্তোরাঁটা ক্লাউড কিচেন এখন জিংহো সিটির সবচেয়ে পপুলার ফ্যান্সি রেস্তোরাঁ। বড় বড় বিজনেসম্যান ও বিগ শটরা এখানে খেতে আসার জন্য মাসের পর মাস আগে থেকে রিজার্ভেশন করে রাখে। কিন্তু সমস্যা হলো, দূরের অনেক ভিআইপি ক্লায়েন্টদের বারবার এখানে আসাটা ঝামেলা মনে হয়। তাই তারা এখন ঠিক করেছে এই এলাকার আশেপাশে একটা করে ভিলা বা বাড়ি কিনে ফেলবে, যাতে গেস্টরা সহজে থাকতে পারে। পে কিয়ান চোখ বড় বড় করে শুনল, হা 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 হা। লোকটা আরও খবরের বোমা ফাটিয়ে বলল, এই কথাটা জিংহোর বড় বড় ইনভেস্টরদের মধ্যে ছড়িয়ে পড়েছে। সবাই বলা বলি করছে এই এলাকাটাই নাকি জিংহো ফিউচারের জন্য নতুন কমার্শিয়াল ডিস্ট্রিক্ট বা বাণিজ্যিক এলাকা হতে চলেছে। তাই এখনকার প্রপার্টির ভ্যালু আকাশ ছোঁয়া হারে বাড়ছে। চারপাশের মানুষ তো অলরেডি পাগল হয়ে গেছে। আগে এই এলাকার দোকানপাটগুলো সব বন্ধ হয়ে পড়ে থাকতো, আর এখন দেখেন। লোকটা আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, সবগুলো দোকান এখন এক একটা ব্র্যান্ডের কাছে চড়া দামে রেন্ট বা বিক্রি হয়ে গেছে। দেখুন, এমসিকেসিকে ফ্রেশ গ্রোসারিজ, রুই অ্যান্ড হাউ কফি সব ওপেন হয়ে গেছে। পে কিয়ান নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে মনে মনে মাথায় হাত দিয়ে আর্তনাদ করে উঠল, কে বলেছিল এই জায়গাটা জিংহোর নতুন কমার্শিয়াল ডিস্ট্রিক্ট হবে? কে বলেছে? আশেপাশে কোত্থেকে এত দোকান গজিয়ে উঠল? আমি তো জাস্ট মিস্টার লিকে একটা ধোঁকা বা ফাঁদে ফেলার জন্য ওই কথাগুলো বলেছিলাম। লোকটি তখনও উচ্ছ্বাসিত হয়ে বলে যাচ্ছিল, মিস্টার পে, আপনার গ্রামের ওই ভিলেজ প্রপার্টির দাম তো শিওর রকেট গতিতে বেড়ে গেছে। আগে যেটার দাম ছিল মাত্র 60 লাখ ইউয়ান, তা এখন অনায়াসে বেড়ে 1 কোটি ইউয়ানে পৌঁছে যাবে। পে কিয়ান এই কথা শোনার সাথে সাথে যেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল। তার চোখ দিয়ে পানি পড়ার উপক্রম হলো। সে মনে মনে শিউরে উঠে চিৎকার করে উঠল, কত? বেড়ে 1 কোটি ইউয়ান হয়ে যাবে? ওহ নো, এটা তো মারাত্মক খারাপ খবর। আমার লসের প্ল্যান আবার ভেস্তে গেল বলে। মানি সিস্টেম এপিসোড 14। আগের পর্বে আমরা দেখেছিলাম পে কিয়ান যখন অফিস স্টাফদের দুপুর 3টায় ছুটি ঘোষণা করে এবং শনি, রবি ও সোমবার ব্যাচেলার্স ডে মিলিয়ে টানা লম্বা ছুটি দিয়ে দেয়, তখন কোম্পানির এমপ্লয়িরা তাদের বসের উদারতা ও দূরদর্শিতায় পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। অথচ পে কিয়ানের আসল উদ্দেশ্য ছিল কোনো কাজ ছাড়াই বিনা কারণে কোম্পানির ফান্ড ফাঁকা করা। এবার শুরু হচ্ছে 14 নম্বর পর্বের মূল ঘটনা। সোমবার ব্যাচেলার্স ডে। টানা ছুটি কাটানোর পর অফিস খোলার আগের দিন রাতে পে কিয়ান একা একা তার মনের ভেতরে বসলো কোম্পানির পরবর্তী লসের ছক কষতে। তৃতীয় মানি লসিং মিটিং। সে নিজেই নিজের সাথে আলোচনা শুরু করলো। এই দফায় সবার আগে কে কথা বলবে? আমি প্রথমে বলছি। ওহ, পে কিয়ান, তাহলে তুমিই বলো। পে কিয়ান গভীর চিন্তায় পড়ে গেল। সবচেয়ে কঠিন ব্যাপার হলো আমাদের ভুল দিকটাই বেছে নিতে হবে, কিন্তু এমনভাবে যেন স্টাফরা বুঝতে না পারে যে এটা আমাদের একটা সুপরিকল্পিত চাল। সে হিসাব করতে লাগলো, বর্তমানে স্মার্টফোনগুলো খুব পপুলার, মোবাইল জগৎ এখন তুঙ্গে, তাই আমরা কোনোভাবেই আর মোবাইল গেমের দিকে এগোবো না। তাহলে কি ক্লায়েন্ট সাইড পিসি গেম বানানো যায়? যেমন ফ্যান্টাসিল্যান্ডের সাথে কম্পিট করার জন্য একটা MMORPG গেম বানালে কেমন হয়? ফর দ্য ট্রাইব। পরক্ষণে সে মাথা নেড়ে দিল। ক্লায়েন্ট সাইড গেম শুনতে খুব একটা সুবিধা মনে হচ্ছে না। এটা বেশ রিস্কি। যদি আমরা ভুলবশত একটা ভালো মানের সোল্ড 3 বানিয়ে ফেলি, তবে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তাহলে GTA টাইপের কোনো ওপেন ওয়ার্ল্ড গেম বানালে কেমন হয়? থ্রট। পে কিয়ান যেন নিজের মাথায় বা টেবিলে বাড়ি দিল। সম্পদ বিসর্জন দিতে হবে। সে ভাবলো, হ্যাঁ, মার্কেটে অলরেডি GTA টাইপের অত্যন্ত সফল গেম রয়েছে। একদম ঠিক। আর GTA টাইপের গেম তৈরির প্রোডাকশন রিকোয়ারমেন্ট বা খরচ হয় আকাশচুম্বী। আমাদের বর্তমান স্টাফরা এই মানের গেম কখনোই বানাতে পারবে না। আমরা যদি এটা করি তবে পাকাপাকিভাবে ধরা খাবই খাবো। তার উপর সেফ সাইডে থাকার জন্য আমরা এর সাথে এমন কিছু ঘিনঘুরে অ্যামেন্ডমেন্ট বা শর্ত জুড়ে দেব যা নিশ্চিতভাবেই ফেল করবে। দারুণ আইডিয়া। এই দফায় আমরা নিশ্চিত লস করবই। মঙ্গলবার 12 নভেম্বর সাকসেস নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানির মিটিং রুম। সকাল সকাল কোম্পানির মিটিং বসলো। পে কিয়ান অত্যন্ত গম্ভীর মুখে তার নতুন প্রজেক্টের ঘোষণা দিল।
আমরা এবার একটা ক্লিন সাইট এফপিএস গেম বানাতে যাচ্ছি। এফপিএস বা ফার্স্ট পারসন শুটার গেম, যা ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ বা প্রথম ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে পরিচালিত হয় এমন এক ধরনের শুটার গেম। এমপ্লয়ীদের মধ্য থেকে ফিসফিসানি শুরু হলো। কাশি কাশি কি, আমাদের ঘোস্ট জেনারেলস গেমটা এত বড় একটা সাকসেস পেল, অথচ আমরা এবার একটা পিসি বেসড ক্লায়েন্ট গেম বানাতে যাচ্ছি, তাও আবার একটা এফপিএস গেম। কিয়ান হাত তুলে সবাইকে শান্ত করে গম্ভীর গলায় বলল, মানে আমরা আর মোবাইল গেমের পেছনে ছুটবো না। সে বুক ফুলিয়ে নিজের ভীষণ বোঝালো, আমাদের আলটিমেট গোল হলো গেমিং জায়ান্ট হওয়া। মোবাইল গেম কোনো বিরাট ব্যাপার না, ওসব দেখে আমাদের চোখ ধাঁধালে চলবে না। বর্তমানে ছোটোখাটো সাফল্যে সন্তুষ্ট থাকা সাকসেস কোম্পানি স্টাইল হতে পারে না, আর আমরাও না। আমরা সাকসেস কোম্পানি, হয় বড় কিছু করব, নয়তো বাড়ি ফিরে যাব। টাপ 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 হর্ষধ্বনি। এমপ্লয়িরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগলো। মিস্টার পে সত্যি অবিশ্বাস্য, ওনার লক্ষ্য কত উঁচুতে। কিয়ান পরিকল্পনা বুঝিয়ে দিতে শুরু করলো। প্রথমে আসি প্রজেক্টের কথায়। সে বাউসু এবং হুয়াংশিবোর দিকে আঙুল নির্দেশ করে বলল, হুয়াংশিবো আর বাউসু, তোমরা দুইজন এই প্রজেক্ট লিড করবে। বাউসু গেমের ডিজাইন কনসেপ্ট বা মূল আইডিয়া তৈরি করবে, আর হুয়াংশিবো এক্সিকিউটিভ লিড ডিজাইনার হিসেবে পুরো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবে। সে একে একে পয়েন্টগুলো বলে গেল। প্রথমত, এই গেমের একটা যথেষ্ট বড় এবং ডিপ স্টোরি মোড থাকতে হবে। এটাকে শুধু নিছক একটা প্লেয়ার ভার্সেস প্লেয়ার গেম বানিয়ে ছেড়ে দিলে চলবে না, বরং গল্পটা হতে হবে গভীর ও সমৃদ্ধ। দ্বিতীয়ত, নতুন প্লেয়ারদের গেম খেলার অভিজ্ঞতা যেন দারুণ হয়। সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব গেমটাকে যতটা সম্ভব সিম্পল বা সহজ করে তুলতে। কিয়ান চারপাশটা এক নজর দেখে নিয়ে জিজ্ঞাসা করলো, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? হুয়াংশিবো বা অন্য কেউ মুখ খুলতে যাচ্ছিল। মিস্টার কিয়ান এক হাত তুলে বলে উঠল, কোনো কোয়েশ্চেন নেই, গুড। এমপ্লয়িরা মনে মনে মাথা চাপড়ে বলল, আপনি তো আমাদের কথা বলার বিন্দুমাত্র সুযোগই দিচ্ছেন না। কিয়ান কাজের ডেডলাইন ঘোষণা করে দিল। ঠিক আছে, ডিজাইন টিম 1 সপ্তাহ সময় পাচ্ছে এই গেমের ডিজাইন ড্রাফট ডেলিভার করার জন্য। সে দায়িত্ব ভাগ করে দিল। বাউসু, তুমি আইডিয়া এবং বড় পিকচারটার দায়িত্বে থাকবে। বাউসু মাথা নেড়ে বলল, বুঝে গেছি। হুয়াংশিবো, তুমি প্রপোজাল রিফাইন করা এবং বাকিদের মধ্যে কাজ ভাগ করে দেওয়ার দায়িত্বে থাকবে। হুয়াংশিবো বলল, ক্লিয়ার স্যার। মা ইয়াং, তোমার ফার্স্ট প্রায়োরিটি হলো অন্যদের থেকে শেখা এবং যে কোনো উপায়ে টিমকে সাহায্য করা। মা ইয়াং হাত তুলে বললেন, ঠিক আছে, বুঝে গেছি। কিয়ান যাওয়ার আগে বলে গেল, কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবে, বিশেষ করে যখন টাকার ব্যাপার আসবে। একদম লজ্জা পাবে না। মিটিং ডিসমিস। মিটিং শেষে কিয়ান একা একা নিজের কেবিনে বসে মনে মনে হিসাব মেলাতে লাগলো। এফপিএস গেমগুলো অন্যান্য গেমের চেয়ে একদম আলাদা। স্টোরি মোড মানেই হলো হাই ইনপুট বা প্রচুর খরচ এবং লো প্রোডাকশন বা কম রিটার্ন। এই মোডের পেছনে যত পরিশ্রমী ঢালা হোক না কেন, শেষ পর্যন্ত সব জল ঢেলে সাগরে যাওয়ার মতোই হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তার উপর নতুন প্লেয়ারদের জন্য গেমের ডিফিকাল্টি কমিয়ে দিলে এই ঘরানার যে কোর বা পাকা প্লেয়াররা রয়েছে তারা ভীষণ চটিয়ে যাবে। আর তার সাথে যোগ হবে সেই এক্সপেন্সিভ টপ আপ অস্ত্র, যেটার দাম হবে 1,08,88 ইউয়ান। তাছাড়া এই দুনিয়ায় অলরেডি অ্যান্টি টেরোরিস্ট শুটার, যার সাথে কাউন্টার স্ট্রাইক বা সিএসএর মিল আছে, নামের একটা অত্যন্ত পোক্ত এবং ম্যাচিউর এফপিএস গেম বাজারে রাজত্ব করছে। বলা বাহুল্য, সেই গেমের গেম ফিল বা খেলার অনুভূতি একদম পারফেক্ট। এখন সেই লেভেলের একটা এফপিএস গেম বাজারে নামাতে হবে, যার গেম ফিল হবে ওই অ্যান্টি টেরোরিস্ট শুটারের মতো, অথচ যার পেছনে প্রচুর রিসোর্স খরচ করে একটা আস্ত জঘন্য ইউজলেস স্টোরি মোড জুড়ে দেওয়া হবে। আর তার বন্দুকগুলোর দাম হবে পাগলের মতো অতিরিক্ত চড়া। সবচেয়ে বড় কথা হলো, আমাদের পুরো প্রজেক্ট টিমের এফপিএস গেম বানানোর বিন্দুমাত্র কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নেই। কিয়ান মনে মনে একটা আত্মতৃপ্তির হাসি হেসে টেবিল চাপড়ে বলল, এই গেমটা কোনো মতে তৈরি হয়ে যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেটাই অনেক বড় ব্যাপার, আর প্রফিট বা লাভ করা কখনো না। মানি সিস্টেম এপিসোড 16। আগের 15 নম্বর পর্বে আমরা দেখেছিলাম কিয়ান যখন তার কোম্পানির নতুন পিসি বেসড এফপিএস গেমের ডিজাইন ড্রাফট হাতে পায়, তখন সে দেখল তার দেওয়া জঘন্য স্টোরি মোড, নতুনদের জন্য গেমের ডিফিকাল্টি কমানো এবং 888 ইউয়ানের চড়া দামে টপ আপ অস্ত্রের শর্তগুলো হুবহু মেনে নেওয়া হয়েছে। কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না যে তার অতি উৎসাহী এমপ্লয়িরা সেই শর্তগুলোকেই এক অসাধারণ মাস্টার প্ল্যানে রূপ দিয়েছে। এবার শুরু হচ্ছে 16 নম্বর পর্বের মূল ঘটনা। অফিসের কমন রুম ও কেবিন। অফিসের ভেতর তখন একটানা কাজ চলা শব্দ হয়ে চলেছে। ক্ল্যাক ক্ল্যাক ক্লিক ক্লিক। বাউসু তার কম্পিউটারের স্ক্রিনের সামনে বসে একমনে কাজ করে যাচ্ছে।
সে স্ক্রিন রেকর্ড করে একটা ভালো স্টোরি ক্লিপ হুয়াংশিবোকে পাঠিয়ে দিল। বাউসু, একটা দারুণ স্টোরি পেয়েছি, স্ক্রিন রেকর্ড করে তোমাকে পাঠিয়ে দিলাম, দেখো তো এটা কাজে লাগাতে পারো কিনা। হুয়াংশিবো, ওকে জু, বুঝে গেছি। সোমবার 18 নভেম্বর পে কিয়ান তার কেবিনের ভেতরে বসে মনে মনে সিস্টেম ইন্টারফেসটা চেক করে দেখল। ওয়েলথ কনভার্সন সিস্টেম, হোস্ট পে কিয়ান, সারপ্লাস কনভার্সন রেশিও 100:1, লস কনভার্সন রেশিও 1:1, পরবর্তী অ্যাকাউন্ট সেটেলমেন্ট 67 দিন পরে। সিস্টেম ফান্ড 9,71,634.3, বৃদ্ধি পেয়েছে 4,76,634.3। ব্যক্তিগত সম্পদ 1322.8। পে কিয়ান চোখ কপালে তুলে শিউরে উঠল। সিস্টেম ফান্ড আবার বেড়ে গেছে? গতকাল চেক করার সময় তো এটা মোটে 20,000 ইউয়ানের একটু বেশি ছিল। সে হতাশ হয়ে বিড়বিড় করল, টাকাকে এত সহজেই লস করা যায় না নাকি? হঠাৎ দরজায় পরপর কড়া নাড়ার শব্দ হলো। নক নক নক, আসো। মা ইয়াং হন্তদন্ত হয়ে কেবিনের ভেতর ঢুকলেন। কিয়ান, আমি একটা মারাত্মক জিনিস খেয়াল করেছি। হুয়াংশিবো আর বাকিরা লুকিয়ে লুকিয়ে ওভারটাইম করছে। তারা অফিসের কম্পিউটারগুলো ব্যবহার করে অতিরিক্ত কাজ করছে। পে কিয়ান চমকে গিয়ে বলল, কি বলছো তুমি? লুকিয়ে লুকিয়ে ওভারটাইম করছে? আমি তো স্পষ্ট নিষেধ করে দিয়েছিলাম যে কেউ ওভারটাইম করবে না, তবুও তারা আমার কথা অমান্য করছে কেন? আমার নিষেধাজ্ঞাকে তারা পাত্তা দিচ্ছে না? মা ইয়াং চিন্তিত মুখে বললেন, হুয়াংশিবো কি করছে জানিস? সে কি কিছু লিখছে নাকি কোনো ডিজাইনের কাজ করছে? পে কিয়ান ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, সে কি করেছে? মা ইয়াং গম্ভীর হয়ে বললেন, ওয়েল, যতদূর দেখলাম সে গেম খেলছে। পে কিয়ান অবাক হয়ে বলল, বলো কি, হুয়াংশিবো অফিস টাইমের বাইরে গেম খেলছে? হ্যাঁ, সেজন্যই তো আমি তোকে সাথে সাথে রিপোর্ট করতে এলাম। মা ইয়াং মাথা নেড়ে বললেন, ওরা কি কোম্পানির রিসোর্সের অপব্যবহার করছে না? আমাদের কি উচিত নয় ওদের একটা ওয়ার্নিং দেওয়া? পে কিয়ান হাত নেড়ে মুচকি হেসে বলল, আরে না, কোনো ওয়ার্নিং দেওয়ার দরকার নেই। সে মনে মনে ভাবল, ওরা যদি কাজ না করে শুধু গেম খেলে তাহলে তো আরও ভালো, বেশি বেশি স্ন্যাক্স খাবে, বেশি বিদ্যুৎ খরচ করবে আর সিস্টেম ফান্ডের 12টা বাজাবে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? সে মুখের ভাব বদলে অত্যন্ত প্রফেশনাল একটা ঢং ধরে বলল, ইয়াং, আমরা একটা গেমিং কোম্পানি। আমাদের এমপ্লয়িরা গেম খেলবে যাতে তারা বাইরের গেমগুলোর অ্যাডভান্সড অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং নতুন আইডিয়া শিখতে পারে। মা ইয়াং একটু খটকা লেগে বললেন, ওহ, তাহলে কি তুই ওদের এভাবেই ছেড়ে দিতে বলছিস? পে কিয়ান গম্ভীর ভঙ্গিতে টেবিলে হাত রেখে বলল, এভাবে ছেড়ে দেব মানে? আমরা কি কোনো হার্টলেস কোম্পানি নাকি? আমরা অত্যন্ত কেয়ারিং একটা কোম্পানি। সে পলিসির কথা টেনে এনে অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে বলল, স্টেটের পলিসি অনুযায়ী এমপ্লয়ীদের ওভারটাইমের জন্য প্রপার পে বা পারিশ্রমিক দিতে হবে। আমাদের অবশ্যই সরকারি নিয়ম মেনে চলতে হবে। তার টেবিলের ওপর লোগোটা চকচক করে উঠল। উইকেন্ডস বা কর্মদিবসে ওভারটাইম পে হবে রেগুলার হায়ার ওয়েজের 1.5 গুণ। উইকেন্ড বা ছুটির দিনে ওভারটাইম পে হবে রেগুলার হায়ার ওয়েজের 2 গুণ। 1 পয়সাও কম দেওয়া যাবে না। পে কিয়ান মনে মনে মহাখুশিতে গদগদ হয়ে ভাবল, ইয়াং, তোমার জন্য একটা দারুণ ইম্পর্ট্যান্ট কাজ আছে। প্রতিদিন ওরা কতক্ষণ ওভারটাইম করছে সেটার একটা হিসেব রেখে দাও। আমি ওদের প্রতি ঘন্টার হিসাব করে ওভারটাইম পে দেব, যাতে ওদের এক কানাকড়িরও লস না হয়। সে মনে মনে নিজের পিঠ নিজেই চাপড়ে বলল, আগে কেন আমার মাথায় ওভারটাইম পেয়ের আইডিয়াটা আসেনি? আমি আস্ত একটা জিনিয়াস। পরের দিন দুপুর, পে কিয়ানের কেবিন। ইনহোল এক্সহোল, দীর্ঘশ্বাস ফেলে দরজায় টোকা পড়ল। নক নক নক। মিস্টার পে, আমি হুয়াংশিবো, ভেতরে এসো। হুয়াংশিবো অত্যন্ত বিনম্রভাবে কেবিনে প্রবেশ করে একটা ফাইল বাড়িয়ে দিয়ে বলল, মিস্টার পে, এই মুহূর্তে অনলাইনে কেনাকাটা বা প্রকিউরমেন্টের যত আইটেম লাগবে তার একটা লিস্ট তৈরি করেছি, দয়া করে একটু দেখে নিন। পে কিয়ান ফাইলটা হাতে নিয়ে বলল, ওহ ঠিক আছে, বসো। হুয়াংশিবো একটু নার্ভাস হয়ে বসলো। সে মনে মনে ভাবল, আমি চেষ্টা করেছি বাজেট একদম কম রাখতে, রিসোর্সগুলো বেশ কস্ট ইফেক্টিভ, বেস্ট কোয়ালিটির জিনিস বেস্ট প্রাইসে সিলেক্ট করেছি, আশা করি বাজেট রিজেক্ট হবে না। পে কিয়ান ফাইলের পাতা উল্টে খরচের হিসাবগুলো দেখতে লাগলো। শুটিং বেসিক টেমপ্লেট, ফাইন্ডলি অ্যাডজাস্টমেন্ট ভার্সন 1,20,000 ইউয়ান। সিন টেমপ্লেট সিক্রেট বেস স্টাইল 50,000 ইউয়ান। 3টি কাস্টম মেড স্টাইল এবং সিনারিওতে ভাঙচুরযোগ্য বিভিন্ন জিনিসপত্র 1 লক্ষ ইউয়ান। ক্যারেক্টার মডেল, ইউনিভার্সাল মডেল, অ্যাকশন এবং জম্বি ও মার্সেনারিদের কাস্টম মেকিং ফি 80,000 ইউয়ান। ছোট মেয়েদের মডেল, কাস্টম মেড অ্যাকশন এবং বিভিন্ন গান টেমপ্লেট
ব্যালিস্টিক স্ট্র্যাটেজিক ও অস্ত্রের অ্যাপিয়ারেন্স সহ অফার 90,000 ইউয়ান, বিভিন্ন গেম মোডের ফাংশন কাস্টমাইজেশন, 5 জন প্রোগ্রামারকে প্রায় 2 মাস নিয়োগের খরচ 70,000 ইউয়ান, সাউন্ড ইফেক্ট, কমন ক্যারেক্টার ভয়েস ডাবিং এবং অন্যান্য খরচ 10,000 ইউয়ান, ক্লাউড সার্ভারিং রেন্টাল 10,000 ইউয়ান, মোট খরচ 6,70,000 ইউয়ান। পেকিয়ান হিসাবটা দেখেই চোখ গোল গোল করে ফেলল। সে মনে মনে চিৎকার করে উঠল, মাত্র 6,70,000 ইউয়ান? এত কম বাজেট? এটা একটা ক্লায়েন্ট সাইড পিসি গেম। আজ তো একটা পিসি গেমের ডেভেলপমেন্ট আর রিসোর্সে মাত্র 7 লাখ ইউয়ান খরচ হচ্ছে। সে টেবিলে সশব্দে থাপ্পড় মেরে ফাইলটা শিবুর দিকে ছুড়ে দিয়ে গম্ভীর গলায় বলল, এটা নিয়ে যাও এবং আবার রিটু করো, বাজেট ডাবল করো, দ্বিগুণ করো, অন্যথায় এই বিশাল সিস্টেম ফান্ড আমি কবে শেষ করব? হুয়াং শিবু তো শোনার পর থমকে গিয়ে হাঁ করে তাকিয়ে রইল। স্ল্যাক যাও এড। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে একটা বস এত কম বাজেটে অসন্তুষ্ট হয়ে নিজেই বাজেট দ্বিগুণ করতে বলছে। সে তোতলাতে তোতলাতে বলল, ওকে মিস্টার পে। যাওয়ার আগে শিব হঠাৎ কি যেন মনে করে দাঁড়িয়ে গেল। ও হ্যাঁ মিস্টার পে, আরও একটা ব্যাপার, সেটা হলো গেমটার নাম কি দেওয়া হবে? সে একটু ইতস্তত করে বলল, বাউসু গেমটার নাম রাখতে চাচ্ছে সি ফোস্টেস বা সমুদ্র দুর্গ। আমার কাছে নামটা একটু কেমন যেন অদ্ভুত লাগছে, তবে নামকরণ করা তো আমার কাজ না। আপনি একটা নাম ঠিক করে দিন না কেন? পে কিয়ান আনমনে বিড়বিড় করে বলল, সি ফোস্টেস, নামটা এত চেনা চেনা লাগছে কেন? সে একটু গভীরভাবে চিন্তা করলো। আরে হ্যাঁ, আমি এই দুনিয়ায় আসার আগে বক্স অফিসে যে মুভিটা পতিব্রতার মতো মুখ থুবড়ে পড়েছিল, এটা তো হুবহু সেই মুভির নাম। পে কিয়ান আনন্দে প্রায় কেঁদে ফেলার উপক্রম হলো। তার মনে হলো আকাশ থেকে তার জন্য স্বর্গের দেবদূত নেমে এসেছে। সে টেবিলে আবার সশব্দে থাপ্পড় মেরে বলে উঠল, সি ফ্রস্টেস নামটাই একদম পারফেক্ট, এটাই ফাইনাল করা হলো। এই নাম আমার দারুণ পছন্দ হয়েছে। হুয়াং শিবো অবাক হয়ে বলল, ঠিক আছে মিস্টার বে, আমি এক্ষুনি বাজেটটা বাড়িয়ে সেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় শিবো আর পেকিয়ান মনে মনে ভাবল, পৃথিবীর অনেকে হয়তো জানে না 30 কোটি ইউয়ান বাজেটের একটা সিনেমা যখন প্রায় 10 কোটি ইউয়ান বক্স অফিস কালেকশন করে তখন তার পরিণতি কী হয়। সহজ কথায় আমরা সেটাকে বলি বক্স অফিস ডিজাস্টার বা মহাপ্রলয়। সেই মুভির নামে যদি আমি এই গেমের নামকরণ করি, তবে শিওর নিশ্চিত থাকো এই গেমের পেছনে লাখ লাখ নয়, কয়েক মিলিয়ন ইউয়ান শুধু জলাঞ্জলি যাবে না, বরং কোম্পানিকে সোজা দেউলিয়া করে ছাড়বে। হা হা হা।